Ladies and gentlemen, welcome to PRC Foundation. আজকে আমরা টু দ্য লাইট হাউস এই নভেলটার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব আর সেই কোশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য থিমস অফ দ্য নভেল টু দ্য লাইট হাউস। তো গাইজ, আলোচনার শুরুতে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো এটা যে ভিডিওটা বা লেকচারগুলো দেখে তোমরা উপকৃত হলে তোমাদের বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করো। প্লিজ ডোন্ট বি কনজারভেটিভ, ওকে? তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো, আরেকজন যদি করে, তোমার লসটা কোথায় বলো? এটা তো কম্পিটিটিভ এক্সাম না, বরং সম্পর্কটা আরো ভালো হবে। তোমার এই ছোট্ট উপকার একদিন কিন্তু তোমাকে অনেক কিছু দিবে, ঠিক আছে? সম্পর্কটা আরো অনেক ভালো করবে। এজন্য তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক দিবে, কমেন্ট করবে, ঠিক আছে? লাইক কমেন্ট করতে, শেয়ার করতে পয়সা লাগে না, ঠিক আছে না? ভিডিওটা দেখছো ডেটা খরচ করে, যদি পয়সা খরচ করে দেখতে পারো তো লাইক শেয়ার কমেন্ট দাও না কেন? লাইক শেয়ার কমেন্ট দিবে, যত বেশি লাইক শেয়ার কমেন্ট দিবে তত বেশি ইন্সপায়ার্ড হব। আর আরো একটা ব্যাপার হচ্ছে যে একটা বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে কিন্তু আমরা একটা টিম ওয়াইজ এটা একটা কাজ করা শুরু করেছি। সেটা তোমরা জানতে পারবে যেদিন আমরা সিলভার বাটন পাবো না, সেই দিন কিন্তু র্যাম্পেন্ট করবো আমরা, ঠিক আছে? সেই দিন তোমরা জানতে পারবে যে আসলে আমাদের উদ্দেশ্যটা কি ছিল, ঠিক আছে? তো লাইট হাউস এটা একটা ছোট্ট একটা সাধারণ গল্প, সিম্পল প্লটের উপরে ভার্জিনিয়া উলফ কিন্তু লিখেছে। কারণ গল্পটা কি? গল্পটা হচ্ছে সামার ভ্যাকেশন। কিন্তু এই সামার ভ্যাকেশনের মধ্যে সিম্বলস, ইমেজ এবং থিমের মাধ্যমে ভার্জিনিয়া উলফ মডার্ন সাইকোলজিটাকে এত চমৎকারভাবে রিপ্রেজেন্ট করেছে যে এটা সারা পৃথিবীতে প্রকাশকালীন সময় থেকে খুব বেশি সমাদৃত হয়ে গেছে, ঠিক আছে? একটা ছোট্ট সাধারণ গল্প, বেড়াতে গিয়েছে, সামার ভ্যাকেশন কাটাতে গিয়েছে, কিন্তু সাইকোলজিক্যাল অ্যানালাইসিস, একটা ফিলোসফিক পয়েন্ট অফ ভিউ কিন্তু এই নভেলের মাধ্যমে ফুটে উঠেছে। তো ভার্জিনিয়া উলফ একজন মডার্নিস্ট নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার। তিনি একজন ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ স্ট্রিম অফ কনসিয়াসনেস। অ্যান্ড ওয়ান থিং মোর, ভার্জিনিয়া উলফ হচ্ছে পায়োনিয়ার অফ ন্যাশনাল বায়োগ্রাফি ডিকশনারি, ওকে? সে কিন্তু এছাড়াও পায়োনিয়ার। তো গাইজ, এখানে ব্যাপার হচ্ছে যে কি কি থিমসে ব্যবহার করেছে। ওয়ান থিং মোর, ভার্জিনিয়া উলফের লাইফ ডিউরেশন হচ্ছে 1888 টু 1941, 1882 সাল থেকে 1941 সাল পর্যন্ত। তো এখানে এই থিমগুলো ব্যবহার করার মাধ্যমে এই গল্পটাকে তিনি সাইকোলজিক্যাল আউটলুকিং দিয়েছেন, ইনসাইট দিয়েছেন, এবং লিটারারি ডিভাইসের মাধ্যমে কিন্তু এই থিমগুলোকে প্রকাশ করা হয়েছে। স্পেশালি স্ট্রিম অফ কনসিয়াসনেস, ইন্টেরিয়র মনোলগ আর ইনডাইরেক্ট ডিসকোর্সেস, আর দ্য লাস্ট যেটা সেটা হচ্ছে ইপিফ্যানি। ইপিফ্যানি বলতে বোঝানো হয় সাডেন রেভেলেশন অফ ট্রুথ। স্ট্রিম অফ কনসিয়াসনেস বলতে সহজ সাপটা ভাষায় বোঝানো হয় ক্যারেক্টারের মনের মধ্যে যখন একাধিক চিন্তা চেতনা চলমান থাকে। আর ইন্টেরিয়র মনোলগ বলতে কোনো একটা কাজ করার আগে নিজের সাথে 20 বার আলোচনা করে নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো, যেমন আমরা করি তেমনটাই, ঠিক আছে? আমাদের মনের মধ্যে চলে না, তাহলে স্ট্রিম অফ কনসিয়াসনেসও আছে আমাদের মধ্যে, ইন্টেরিয়র মনোলগও আছে এবং ইপিফ্যানিও আছে। আর ইপিফ্যানিটা কি জানো? স্টুডেন্ট লাইফের সবচেয়ে বড় ইপিফ্যানি হচ্ছে সারা বছর অলসতা করলাম, পরীক্ষার সময় বসার সময় নাই, খালি পড় খালি পড় খালি পড়, এটা হচ্ছে একটা ইপিফ্যানি, ঠিক আছে? আর এমন কনসেন্ট্রেশন মিলে। আর রুচি কি বলো? রুচি হচ্ছে অন্যরকম ব্যাপার। একটা সিমিলি কম্প্যারিজন করি, মানে ক্ষুধার্ত অবস্থায় মনে করো লবণ দিয়ে তুমি 1 প্লেট ভাত খেয়ে ফেলেছো, অথচ অন্য সময় কিন্তু তরকারি, ভালো তরকারি দিয়ে খেতে মন চায় না। পরীক্ষার মধ্যে রুচিটা কিন্তু এরকম হয়, ঠিক আছে? তো নেক্সট লাইফ এরকমটা করবে না, ফাইনাল স্টেজ খুব ভালোভাবে পড়াশোনা করবে, ঠিক আছে? যারা পরীক্ষা দিচ্ছ তারা তো করবে, আর যারা প্রথমে শুনবে তাদেরকে বলছি নেভার ওয়েস্ট টাইম। তো থিমসের মধ্যে ফার্স্ট অফ অল যেটা আসে সেটা হচ্ছে ইফিমেরালিটি। ইফিমেরালিটি হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট থিম অফ দ্য নভেল। গাইস, ওয়ান থিং মোর, একটা জিনিস বলতে ভুলে গিয়েছি। ডেসক্রিপশন বক্স থেকে লিংকের মাধ্যমে তোমরা এই নোটটা কালেক্ট করতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা এই নোটটা কালেক্ট করে নাও। তাহলে ইফিমেরালিটি, ইফিমেরালিটি বলতে কি বোঝানো হয়? ক্ষণস্থায়িত্ব। এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়িত্ব, কিন্তু আমরা সবাই স্থায়িত্বের জন্য যে সাইকোলজিক্যাল প্রেশার নিজের উপরে ডালি, সেই জিনিসটাই কিন্তু ভার্জিনিয়া উলফ ব্যাপকভাবে ফুটিয়ে তুলেছেন। যেমন দেখো, ফার্স্ট অফ অল প্রথম ক্যারেক্টার হিসেবে আমরা মিসেস র্যামজেকে যদি অ্যানালাইসিস করি তাহলে কি আসে? মিসেস র্যামজের জীবনের টার্গেট হচ্ছে সে ইমোশনাল অ্যাটাচমেন্টটা পার্মানেন্ট করতে চায় প্রত্যেকটা তার গেস্টের সাথে এবং তার পারিবারিক সদস্যের সাথে। কিন্তু মিসেস র্যামজের একটা ফল্ট কি ক্যারেক্টারের, যে সে তার নিজের স্বামীকে কতটা ভালোবাসে সেটাই বলতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্যাপার। আর সে কিন্তু বুঝতে পারে ফাইনালি উইন্ডোজ এই পর্বের শেষে গিয়ে যে আসলে পৃথিবীটা একটা ইফিমেরাল, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী একটা পৃথিবী। এবার মিস্টার র্যামজের কথা ভাবো, সে এত অর্জন করেছে মেটাফিজিক্যাল ফিলোসফার হিসাবে, তারপর সে ভাবতে থাকে যে আমার কন্ট্রিবিউশনটা হচ্ছে আনলাকি 13, আমি মিডল পার্টে গিয়ে দাঁড়িয়ে আছি, আমি কিউ পর্যন্ত গিয়েছি, আমাকে আর পর্যন্ত যেতেই হবে, যদি আমি আর পর্যন্ত না যাই তাহলে আমি ব্যর্থ হয়ে যাব। আর শতাব্দীতে একজনই জেড পর্যন্ত পৌঁছাতে পারে।
আসলে এই সে চাচ্ছে যে আমি আমার লং লাস্টিং ফেমটাকে যেন এই মেটাফিজিক্যাল কন্ট্রিবিউশনের মাধ্যমে, ফিলোসফিক কন্ট্রিবিউশনের মাধ্যমে ধরে রাখতে পারি। এবার লিলি ব্রিস্কোর ক্ষেত্রে তুমি যদি আসো, লিলি ব্রিস্কো এমন একটা পেইন্টিং অঙ্কন করতে চায় যে পেইন্টিং এর মাধ্যমে সে সারা জীবন যেন স্টেবল থাকতে পারে, পার্মানেন্ট থাকতে পারে, যার কারণে সে পেইন্টিং এর কনসেন্ট্রেটই করতে পারে না। এই থিমের মাধ্যমে ভার্জিনিয়া ওলফ আসলে যে মেসেজ দিয়েছেন, লিভ ফর টুডে নট ফর টুমরো। ওকে, আজকের জন্য বাঁচো, আগামীকালকের জন্য নয়। পৃথিবীতে কোনো কিছু পার্মানেন্ট না। আজকে তোমার জীবনে সবচেয়ে যেটা ভালো, আগামীকালকে এটা সবচেয়ে খারাপে পরিণত হয়ে যায়। ঠিক আছে। সেকেন্ড নাম্বার থিম হচ্ছে সাবজেক্টিভ রিয়েলিটি। দিস ইজ ভেরি কমপ্লেক্স ওয়ান। সাবজেক্টিভ রিয়েলিটির বিষয়টা কি? আসলে 19th সেঞ্চুরির শেষে যখন 20th সেঞ্চুরি শুরু হলো, তখন মানুষের সাবজেক্টিভ রিয়েলিটির যে এক্সপেরিয়েন্সটা, সেই বিষয়টা রাইটিং এর মূল বিষয়টা হয়েছিল, মানে প্রধান উপযোগ্য বিষয় হয়েছিল। অর্থাৎ মডার্ন যুগকে কিন্তু যে ফিচার্সগুলোতে ভাগ করা হয় সেটা হচ্ছে সাবজেক্টিভিটি, ফ্র্যাগমেন্টেশন, ব্ল্যাঙ্ক ভার্স, হাই ইমাজিনেশন, এগুলোতে ভাগ করা হয়। এবং এখানে কিন্তু সাবজেক্টিভ রিয়েলিটির বিষয়টা চমৎকারভাবে ভার্জিনিয়া ওলফ ফুটিয়ে তুলেছেন। আর এটা ফুটিয়ে তোলার জন্য, এই থিমগুলোকে ফুটিয়ে তোলার জন্য তিনি স্ট্রিম অফ কনসিয়াসনেস, ইন্টেরিয়র মনোলগ, এগুলোর ব্যবহার করেছেন। যেমন দেখো, সাবজেক্টিভ রিয়েলিটিটা কি? প্রত্যেকটা ব্যক্তি আমরা কিন্তু জানি যে আমাদের জীবনের ফিলোসফি এক না, এক একজনের জন্য জীবনের ফিলোসফিটা এক এক রকম। যেমন মিস্টার র্যাম যে মনে করে যে আমি ফেলিউর, আমি চরমভাবে একজন ব্যর্থ মানুষ, কারণ আমার জীবনে তেমন কোনো কন্ট্রিবিউশন নেই। তারপর পাশাপাশি কিন্তু নিজেকে সে এই বলে সান্ত্বনা দেয় যে 8টা সন্তানের জনক হওয়া এটা কিন্তু কম পাওয়ার নয়। লিলি ব্রিস্কো একটা সেক্লুডেড লেডি, আনম্যারিড লেডি। মিসেস র্যাম চায় তাকে বিয়ে করার জন্য, প্রেশার করার জন্য, বা বিয়ে যেন সে করে, কিন্তু সে কিন্তু করে না। লাইট হাউসটা হচ্ছে পার্সন ভেদে এক একজনের কাছে এক এক রকম ডেস্টিনেশন। এই যে বিষয়গুলো, মানে মানুষের যে ভার্সেটাইল থিঙ্কিং অ্যান্ড মডার্ন পিপুলের যে প্রধান সমস্যা, কনফ্লিক্ট অফ হিউম্যান হার্ট, সেই বিষয়টা সাবজেক্টিভ রিয়েলিটির মাধ্যমে ভার্জিনিয়া ওলফ খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। থার্ড নাম্বার থিম গাইড যেটা, সেটা হচ্ছে টাইম। টাইমটা হচ্ছে এক্সপেরিয়েন্সের সাথে ব্যাপকভাবে রিলেটেড। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, টেস্ট অ্যান্ড এক্সপেরিয়েন্স চেঞ্জেস। ফ্রান্সিস বেকন বলেছে, এক্সপেরিয়েন্স ইজ নলেজ। তোমার সময় যত গড়াবে, তুমি তত বেশি ফিলোসফিক হবে, তোমার মধ্যে তত বেশি এক্সপেরিয়েন্স যাবে, তোমার মধ্যে তত বেশি অভিজ্ঞতার উদ্গ্রীব হবে। ফোর্থ নাম্বার থিম এখানে যেটা দেখানো হয়েছে, ভার্জিনিয়া ওলফ যেটা দেখিয়েছেন, সেটা খুবই একটা ভালো ব্যাপার। সেটা হচ্ছে লাভ অ্যান্ড ম্যারেজ। ফ্যামিলিয়াল বিষয়টাকে তিনি খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। মিসেস র্যাম যে ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য নভেল, তার মতে হচ্ছে যে আনম্যারিড লাইফ লুজেস দ্য বেস্ট অফ লাইফ। সর্বোত্তম প্রকৃতির লাইফটা ম্যারিড লাইফের মাধ্যমে আসে। এর জন্য মিসেস র্যাম যে চায় যে লিলি ব্রিস্কো উইলিয়াম ব্যাংকসকে বিয়ে করুক, এবং সে তাকে বারবার কনভিন্স করে, কিন্তু মিসেস র্যামজের কথাটা কিন্তু সে রাখে না, লিলি ব্রিস্কো রাখে না। মিসেস র্যামজে এটাও চায় মিন্টা ডোয়েল এবং পোল রিলে এরা দুজন বিয়ে করুক। এরা দুজন শেষ পর্যন্ত বিয়ে করেছে, বাট এদের বিয়েটা টিকেনি। কারণ হচ্ছে পোল রিলে একটা অন্য মহিলার দিকে আবার তার আকর্ষণ বেড়ে গিয়েছিল, যার কারণে মিন্টা ডোয়েলকে কিন্তু সাফারিং এর মধ্যে থাকতে হয়েছে। এইভাবে ভার্জিনিয়া ওলফ কিন্তু লাভ অ্যান্ড ম্যারেজের মাধ্যমে ফ্যামিলিয়াল সিগনিফিকেন্সটাকে চমৎকারভাবে তুলে ধরেছেন। আর এই ফ্যামিলিয়াল সিগনিফিকেন্সের সেন্ট্রাল পয়েন্টে রয়েছে মিসেস র্যামজে, যিনি হচ্ছেন সিম্বল অফ আইডিয়াল ডোমেস্টিক লেডি। ওকে, এর পরবর্তী থিম যেটা, সেটা হচ্ছে সাবভার্সন অফ দ্য জেন্ডার রোলস, ফিমেল জেন্ডার রোলস। অর্থাৎ মহিলাদেরকে 20th সেঞ্চুরিতে পুরুষদের সাবভার্সনে রাখা হতো, অর্থাৎ সাবজেক্ট টু দ্য মেল। অর্থাৎ ফিমেলরা কি ছিল, পুরুষদের অধীনে ছিল। এই বিষয়টা ভার্জিনিয়া ওলফ এই থিমটার মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কিন্তু এখানে দেখো, এটা আমরা কিভাবে স্পষ্টভাবে বুঝতে পারি, মিসেস র্যামজে তার মেটাফিজিক্যাল হাজবেন্ডের যে মেজাজ, সে মেজাজটা কিন্তু চরমভাবে সহ্য করছে, সাইলেন্টলি সহ্য করছে। এবং লিলি ব্রিস্কোকে যখন চার্লস টান্সলে বলে যে উইমেন ক্যান নেদার রাইট অর পেইন্ট, তাহলে এখানে বোঝা যায় যে মহিলারা লেখিকা হতে পারবে না অথবা চিত্রশিল্পী হতে পারবে না। এইভাবে ক্যারেক্টার রেফারেন্সগুলোর মাধ্যমে সাবভার্সন অফ দ্য ফিমেল জেন্ডার রোলস এটা কিন্তু দেখানো হয়েছে। এর বাইরেও অনেকগুলো থিম মিলে, যেমন দ্য প্রেজেন্স অফ দ্য লাইট হাউস। এরপরে তুমি যে থিমটাকে নিয়ে আসতে পারো সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ হিউম্যান হার্ট, ডিলেমা, প্রেডিকেমেন্ট। That means all the problems of the modern society, all the philosophic problem of the modern society has been the thematic value of this
নভেল। আই থিঙ্ক তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে। এই নোটটা কালেক্ট করার জন্য ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে তোমরা কালেক্ট করতে পারো। যদি চাও তো কালেক্ট করবে, না চাইলে করবে না, দেয়ার ইজ নো প্রবলেম। মাই পারপাস ইজ টু গিভ ইউ সার্ভিস, ইজ টু মেক ইউ কমপ্লিট ওয়ান। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আওয়ার পারপাস ইজ টু মেক ইউ কমপ্লিট ওয়ান। তুমি উপকৃত হও, এটাই হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য। আমার চেহারার দিকে তাকাও, ঘেমে গেছি, ঠিক আছে? তারপরে কিন্তু লেকচার দিয়ে যাচ্ছি, শুধু যেন তোমাদের পরীক্ষাটা ভালো হয়। এই কারণে, কারণ চ্যানেলটা নতুন করেছি, আর নতুন করার কারণে তোমাদের যেন কনসেপশনটা নিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে যেতে পারো। যার কারণে আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের সকলকে সফল করুক, ভালো একটা ক্যারিয়ার দিক এবং পরিপূর্ণ জিন্দগি দান করুক। হ্যাভ এ গুড ডে।